আমি পদ্মজা। শেষ পর্ব। লেখিকা ইলমা বেহরোজ। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। 1909 সাল। দেখতে দেখতে কেটে গেল 13টি বছর। পদ্মজা দরজা খুলে বারান্দায় দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পাহাড়ি কুয়াশা হাড় কাঁপানো শীত নিয়ে জড়িয়ে ধরে তাকে। পদ্মজা 2 হাতে চাদর টেনে ধরল। যত দূর চোখ যায় কেবল সবুজের হাতছানি, চা বাগানের সারি সারি ঢিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্য। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। রঙহীন ধূসর কুয়াশা ও চা বাগানের সৌন্দর্য আড়াল করতে পারল না। কুয়াশার জন্য যেন অন্যরকম সুন্দর লাগছে। এই অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম। তবে বৃষ্টিস্নাত পাহাড়ি সৌন্দর্য সবচেয়ে বেশি সুন্দর। পদ্মজা 2 পা তুলে বেতের চেয়ারে বসল। তার মুখ শুষ্ক। আজ তার প্রাণের চেয়েও প্রিয় প্রিয়তমর মৃত্যুবার্ষিকী। প্রিয়তম মারা গিয়েও যেন সর্বত্র বিছিয়ে রেখে গিয়েছে ভালোবাসার ডালপালা। পদ্মজা সব সময় অসময়ে কারণে অকারণে বারবার সেসব ডালপালার বেড়াজালে আটকে পড়ে। নিজেকে বড় নিঃস্ব মনে হয়। পদ্মজা তার হাতের লাল খামটি থেকে 2টো চিঠি বের করলো। সে প্রতিদিন এই 2টি চিঠি পড়ে দিন শুরু করে। যতক্ষণ পরে মনে হয় যেন আমিরের সাথে কথা বলছে। তার একদম পাশ ঘেঁষে ফিসফিসিয়ে আমির বলছে, পদ্মাবতী, ভালোবাসি। পদ্মজা চিঠি দুটিতে প্রথমে চুমু দিল, তারপর একটি চিঠির ভাঁজ করল। শুরুতে কোনো সম্বোধন নেই। অদ্ভুত একখানা চিঠি। চিঠিও বলা যায় না, 1 পৃষ্ঠার লেখা এক রাজা ও রানীর গল্প। পদ্মজা পড়া শুরু করলো। এক ছিল দুষ্টু রাজা। নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক, সবার চোখের মণি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। নারী ব্যবসায় লাভবান হয়ে গড়ে তোলে প্রাসাদের পর প্রাসাদ। একদিন চাচাতো ভাইয়ের সাথে বাজি ধরে হেরে গেল রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায়। সেদিন ছিল বৃষ্টি। সন্ধ্যার আগ মুহূর্ত রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দেবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়, কাঁপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রিনঝিনে গলায় রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালায়। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দরী মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান। তার সুগন্ধ ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা নেশাগ্রস্তর মতো উচ্চারণ করল নিজের নাম শুনেও রাজকন্যার ভয় কমল না। পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখ। তার চেনা পৃথিবী চুরমার হয়ে যায়। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে থাকে মুহূর্তের পর মুহূর্ত। সেদিনই ঘটে গেল দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্টু রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হয়। সে নিজ প্রাসাদে ফিরে এক দণ্ড শাস্তি পেল না। তার চাচাতো ভাইকে তাৎক্ষণিক আদেশ করল, যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপহরণ করেছে তাদের যেন জিভ ছিঁড়ে ফেলা হয়। যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সেই হাত যেন কেটে দেওয়া হয়। যে চোখ দিয়ে রাজকন্যাকে লোলুপ দৃষ্টিতে দেখেছে সে চোখ যেন উফড়ে ফেলা হয়। ভোর রাতে দুষ্টু রাজা খবর পেল রাজকন্যার মাতা সেই অমানুষ দেহ হত্যা করেছেন। এতে রাজা খুশি হলেও রাজকন্যার মাতাকে তিনি একটা চাপা ভয় কাজ করে। কিন্তু বেশিক্ষণ রাজকন্যার মাতাকে নিয়ে ভাবল না। রাজকন্যাকে যে ভোলা যাচ্ছে না, তাকে যে করেই হোক পেতে হবে, নয়তো জীবন বৃথা।
রাজা তার পিতাকে আদেশ করলো মায়াবতী রাজকন্যাকে তার চাই চাই, নয়তো সে বাঁচবে না, এই পৃথিবী তোলপাড় করে দেবে। রাজার পাগলামি দেখে অবাক তার পরিবার। সালিশে সেই দুষ্ট রাজা রাজকন্যার মাথার তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই পেয়ে জিতে নিল রাজকন্যাকে। তিনি এক কথায় রাজকন্যাকে দিতে রাজি হলেন। আনন্দে রাজার বুক উথালে ঢেউ শুরু হয়। কি অসহ্য সুখময় যন্ত্রণা! রাজা এর আগে এত খুশি হয়েছে নাকি জানা নেই। যথাসময়ে তাদের বিয়ে হলো। রাজকন্যা রাজার রানী হলো। নাম তার পদ্মাবতী। ফুলের মতো পবিত্র সে, সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ। রাজা ভুলে গেল নারীর সঙ্গে কথা বলা, কথা ভুলে গেল তার রাজত্বের কথা। তার ধ্যান জ্ঞান সীমাবদ্ধ হয়ে গেল পদ্মাবতীতে। পদ্মাবতীর এক একটা কদম রাজার বুকে ঢেউ তোলে। পদ্মাবতীর প্রতিটি নিঃশ্বাস থেকে যেন ফুল ঝরে পড়ে। পদ্মাবতীর পায়ের চুমু দেওয়ার সময় রাজার চিৎকার করে বলতে ইচ্ছে হয়, পদ্মাবতী আমার রানী, আমি কাঁটা বিছানো বাগানে শুয়ে থাকি, তুমি আমার বুকে হেঁটে বেড়াও। ধীরে ধীরে রাজা উপলব্ধি করতে পারল তার পদ্মাবতী পবিত্র, এতই পবিত্র যে সে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। এই পবিত্রতা রাজাকে আরো আকৃষ্ট করে ফেলল। সেই সাথে রাজা ভয় পেল, তার কালো অন্তরের খবর যদি পদ্মাবতী জেনে যায় তখন কি হবে? কেলেঙ্কারি হয়ে যাবে। ধরে বেঁধে রাখা গেলেও পদ্মাবতীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে সে। এই বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার হবে না। নির্ঘাত মরে যাবে। সে ভালোবাসা নিজ ইচ্ছায় তাকে বিমুগ্ধ করে তোলে। সে ভালোবাসা জোর করে সে কখনো নিতে পারবে না। রাজা তার পাপ লুকিয়ে রাখতে মিথ্যা কথা বলা ও মিথ্যা অভিনয় করা শুরু করলো। পদ্মাবতীর থেকে সহানুভূতি আর বিশ্বাস অর্জন করতে গল্প বানালো। তার পাপের মহলে নিরাপত্তা বাড়িয়ে দিল। প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটি মানব সন্তানকে খুন করতে প্রস্তুত। তাও তার পাপের জন্য পদ্মাবতীকে হারাতে চায় না। যথাসম্ভব পদ্মাবতীকে সে নিয়ে দুষ্টু রাজা অন্য রাজপ্রাসাদে চলে আসে। সেই প্রাসাদে রাজা আর তার পদ্মাবতী ছাড়া কেউই নেই। ভালোবাসার সোহাগ ও খুনসুটিতে ভরে ওঠে তাদের ঘর। রাজার দৃষ্টি ডুবে যায় একজনেতেই। কোনো নারী আর তাকে টানতে পারল না। প্রতিটি প্রহর পদ্মাবতীকেই নতুন করে অনুভব করে। নারী আসক্তি চিরতরে তাকে ছেড়ে গেল, কিন্তু নারী ব্যবসা রয়েই গেল। সৎ পেশায় অজুহাতে অসৎ পেশা জলজল করে তখনও জ্বলছিল। মাঝে মধ্যে রাজার ভয় হতো পদ্মাবতী সব জেনে যাবে না তো। রাজা সব রকম পট্টি বেঁধে দিল পদ্মাবতীর চোখে। পদ্মাবতী সেই পট্টি সহ ভেদ করে পৌঁছাতে পারল না গভীরে। ভালোবাসার বেড়া জালে আটকে রইল। বছর দেড়েক পর তাদের ঘর আলো করে এলো এক রাজকন্যা। রাজকন্যা ছিল মায়ের মতোই সুন্দর। আকাশে একটা চাঁদ ওঠে, কিন্তু রাজার আকাশে উঠেছিল দুটো চাঁদ। ছোট্ট রাজকন্যাকে দেখে রাজার বুক কেঁপে ওঠে। তৃতীয়বারের মতো কোনো মেয়ের প্রতি সে ভালোবাসার অনুভব করে। তার প্রথম ভালোবাসা তার মা, দ্বিতীয় ভালোবাসা স্ত্রী, আর তৃতীয় ভালোবাসা তার কন্যা। রাজা যতবার রাজকন্যাকে কোলে নিত বুকে একটা ব্যথা অনুভব করত। বারবার মনে হতো আমার জগৎ সংসার একটু সাধারণ হতে পারতো না। এই চিন্তা তার অসৎ কাজে বিঘ্ন সৃষ্টি করে। সে অন্যমনস্ক হয়ে পড়ে। তার দলবল চিন্তিত হয়ে পড়ে। কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষিপ্ত করে। পূর্বক্ষোভের জেদ ধরে তারা রাজার দুর্বলতা লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে। সেই তীরে ছোট্ট রাজকন্যার প্রাণের আলো নিভে যায়। রাজার বুক থেকে একটা চাঁদ খসে পড়ে। পদ্মাবতী ভেঙে গুড়িয়ে যায়। পদ্মাবতীর ব্যথা সহ্য করার ক্ষমতা রাজার নেই। সেই শক্ত দুই হাতে আঁকড়ে ধরে পদ্মাবতীকে। তার কন্যার খুনিকে সে নিজ হাতে কোপাতে পারলেও খুনের আদেশ তাদের হত্যা করতে পারল না। জানতে পারল তার পিতা, চাচা ও চাচাতো ভাইয়ের আদেশে তার রাজকন্যার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। ততদিনে রাজা এটাও বুঝে গেল যে জগতে সে প্রবেশ করেছে সেই জগতে শেষ পরিণতি মৃত্যু। সে যদি খুনের আদেশ দাতাদের ক্ষতি করে তার ব্যবসা ডুবে যাবে। ব্যবসার খুঁটি সে হলেও আদেশদাতারা সেই খুঁটি ধরে রেখেছে। আর ব্যবসার পতন মানে পদ্মাবতীর সব জেনে যাওয়া, সেই সাথে অন্য রাজাদের ক্ষোভের শিকার হওয়া।
যে রাজাদের সাথে মিলে দুষ্টু রাজা পাপ জমায় তারা হিংস্র হয়ে উঠবে, আর তারা দুষ্টু রাজার উপর ক্ষিপ্ত হলে ক্ষতি হবে পদ্মাবতীও। এতজনকে রুখতে যাওয়ার ক্ষমতা দুষ্টু রাজার নেই। আবার মাথার উপরে আছে শাসকের আদালত। একমাত্র রাজার মৃত্যু পারে তার কন্যার খুনিদের ধ্বংস করতে, কিন্তু রাজা নিজেকে উৎসর্গ করতে চায় না, পদ্মাবতীর সাথে সারা জীবন বাঁচতে চায়। তাই রাজা ধামাচাপা দিল রাজকন্যার ব্যথা। বাবা হিসাবে হেরে গেল, চুপসে গেল। অভিশাপ সেই রাজাকে, অভিশাপ। পদ্মজা চিঠির উপর হাত বুলিয়ে দিল। যখন সে প্রথমেই বাস্তব রূপকথা পড়েছিল, সাদা অংশে শুকনো রক্ত লেগেছিল, তার প্রিয় স্বামীর রক্ত। আমিরের শরীরে পাওয়া গেছে অগণিত কামড়ের দাগ, চাবুক মারার দাগ, ছুরির আঘাতের দাগ। সে নিজেকে শেষ দিনগুলোতে অনেক আঘাত করেছে, নিজেকে রক্তাক্ত করে পাতাল ঘরে আর্তনাদ করেছে। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে দ্বিতীয় চিঠিটি হাতে নিল, ভাঁজ খুলল। প্রিয়র চেয়েও প্রিয় পদ্মাবতী, আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো। যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে 6 বছরের গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। আমার চোখের মনি পদ্মজা, তোমার ওই দু চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুড়ে যায়, আমার মস্তিষ্ক ফেটে যায়। তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জল দেখে সমুদ্র আছড়ে পড়ে মাথার ওপর। আমার মিথ্যাচার, আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে। বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম। আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি। একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছা খুশি, সে আমি পরিষ্কার দেখতে পেলাম। তোমার আমার পথ চলা এখানেই শেষ। আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই, গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিল। তোমার ঘৃণা ভরা চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়। তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয়। প্রেমালনে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গিয়েছি। সোনালি রোদ্দুরের মতোই সুন্দর পদ্মাবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি। যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক, পোকামাকড়ে খাক, তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না। যদি পারতাম, হয় তোমাকে ভালোবাসতাম, নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসাথে গ্রহণ করতাম না। দুই সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলেও কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছিল ভুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হয়েছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে। মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি। বাঁচাও, আমাকে বাঁচাও। শূন্য আকাশে গাংচিল যেমন একা আমিলেও তেমন একা। প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনাদায়ক দগ্ধ করে। একাকী নীরবে সহ্য করি, এটাই তো আমার প্রাপ্য। মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি। বুকের উপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহু দূরে। যখন তাদের জাহাজে তুলে দিয়েছি, আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল। ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তখন আমার সামর্থ্য ছিল না। আমার জীবনের বসন্তকাল তুমি। তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি যদি পারতাম পালিয়ে যেতে, কিন্তু তার সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ,
আমার পিছু ছাড়বে না। আজীবন দৌড়াতে হবে, এক দণ্ডও শান্তি মিলবে না। মেঘলা বরণ অসংখ্যের সাম্রাজ্য কি, তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম শত জনম, হলো না। তোমার চোখের খাতে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন, তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের, আমাদের পথ চলা এতটুকুই। আমি ছিলাম দুর্গের মতো কঠিন, সেই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ। ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে, আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই। আমার প্রেম তুমি, আমার ভালোবাসা তুমি। সত্যি বলছি, আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয়, আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের আমি কিনে নিয়েছি। শারমিনা আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে। তাও আমি অপরাধী। আমি তাদের ঠকিয়েছি, প্রতারণা করেছি, খুন করেছি। আমি অনুতপ্ত, বড় আফসোস হচ্ছে, বড্ড আক্ষেপ থেকে গেল। ওপারেও আমি তোমাকে পাবো না। আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে জাহান্নামের কোনো এক দুর্গন্ধময় জগতে। তোমাকে দেখার তৃষ্ণা, তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না, হয়তো অসহ্য বছরেও মিটবে না। আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি, সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত। তুমি মুক্ত হবে, পাখির মতো উড়বে, শুধু আমি থাকবো না পাশে। আফসোস। চিঠির শেষ প্রহরে এসে হাত কাঁপছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাতগুলো আর একটু দীর্ঘ হলে কি এমন হতো? আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো? তোমার ওই ঘোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যেতে হবেই, আর থাকা যাবে না। সময় পেরিয়ে যাচ্ছে, তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীর্তির নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে। আমার আধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেওয়া হয়, এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয়। পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই, আর একটা জীবন কি পেতে পারি না? তখন আমি কঠিন পরীক্ষা দেব, তোমাকে পেতেই আগুনের উপরে দিয়ে হাঁটবো। ভাঙা কাছের ধাপে পা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব। থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি, তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্নাও তারকাবাজি ঝলমলিয়ে উঠবে। আমাদের আবার দেখা হবে, কোনো না কোনোভাবে আবার দেখা হবে। দেখা হতেই হবে। নিজের খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে, চিন্তা করো না। পারলাম না আরও কয়টা দিন তোমাকে আগলে রাখতে, ক্ষমা করো আমায়। অতৃপ্তি আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করছি। ইতি আমির হাওলাদার। চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে আমিরের শেষ চাহনি। রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়া। ভেসে ওঠে সেই শিশি, যে শিশির উপরে বড় বড় করে লেখা ছিল পয়জন, বিষ। পদ্মজা দুটো চিঠি বুকের সাথে জড়িয়ে ধরল, তারপর শূন্য আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সেই চিঠি যেন প্রথম পড়ল, সে চিৎকার করে কেঁদেছে। সে আমিরকে খুন করে অনুতপ্ত নয়, সে কেঁদে ভাগ্যের নির্মম পরিহাসে। দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। পদ্মজা দ্রুত চিঠি দুটো ভাঁজ করে খামের ভেতর রেখে দিল। গলার স্বর উঁচু করে বলল, বলো বাবু। দরজার উপাস থেকে লতিফার কণ্ঠস্বর ভেসে আসে, মাহবুব মাস্টার আসছে। পদ্মজা বলল, নাস্তা তৈরি করো, আমি আসছি। পদ্মজা চোখের পানি মুছে ঘরে আসলো। আয়নায় দেখলো সে যে কেঁদেছে বোঝা যাচ্ছে নাকি? না, বোঝা যাচ্ছে না। গায়ের শালটি রেখে আলনা থেকে আরেকটি কালো শাল নিয়ে ভালো করে মাথা ঢেকে নিল। তারপর দরজা খুলে বেরিয়ে আসে। বৈঠকখানার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। মাহবুব মাস্টার বসে আছেন, তার বয়স 50-এর কাছাকাছি। তিনি অঙ্কের মাস্টার। পদ্মজার তিনি এক স্কুলের শিক্ষক, ভালো পড়ান। তার সামনে বসে আছে 3টি ছেলে মেয়ে। এই 3জনকে পড়ানোর জন্যই পদ্মজা মাহবুব মাস্টারকে ডেকেছে। মাহবুব মাস্টার 12 বছরের ছেলেটিকে আগে প্রশ্ন করলেন, তোমার নাম কি?
ছেলেটির প্রবল উৎসাহ নিয়ে বলল, আমার নাম নুহাস হাওলাদার, আর ওর নাম মাহবুব। নুহাসকে থামিয়ে দিলেন, বললেন, তুমি শুধু তোমার নাম বলো, অন্যজনেরটাও বলতে বলিনি। কাটা থুতনি, তোমার নাম কি? আমিরাতুল নিশা নুরি। নুরি অবাক হওয়ার ভান করে নিজের নাম বলল। তার থুতনিতে গর্ত আছে বলে কি তাকে কাটা থুতনি রাখতে হবে? সে মনে মনে ব্যথা পেয়েছে। নুরির পাশে বসে থাকা 10 বছরের মেয়েটি বলল, আমার নাম জিজ্ঞাসা করছেন না চেন? কেন আমার নাম জিজ্ঞাসা করবেন না? আমি সবার ছোট, আমার নাম খাদিজাতুল আলিয়া। মাহবুব মাস্টার চোখের চশমা ঠিক করে বললেন, ভীষণ বেয়াদব তো, এত অধৈর্য কেন তুমি? নুহাস আলিয়ান মাথায় থাপ্পড় দিয়ে বলল, মা কি বলেছে মনে নেই? বেশি কথা বলতে নিষেধ করেনি? আলিয়া কটমট করে নুহাসের দিকে তাকালো। নুহাস বলল, খেয়ে ফেলবি আমাকে? আলিয়া খামচে ধরলো নুহাসের মাথার চুল। নুহাসও আলিয়ার চুল খামচে ধরে। দুজন ধস্তাধস্তি করে মেঝেতে শুয়ে পড়ে। তারা দুজন কটাই ঝগড়া বাঁধিয়ে ফেলে। মাহবুব মাস্টার আতঙ্কে উঠলেন, হৈ হৈ করে চিৎকার করে উঠলেন। পদ্মজা পর্দা ছেড়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে নুহাস ও আলিয়া থেমে গেল, সোজা হয়ে দাঁড়ালো। নুরি 2 চোখ খিচে চাপা স্বরে নুহাসকে বলল, দিল্লি তো মাকে রাগিয়ে? মাহবুব মাস্টার হতবাক। পদ্মজার মতো নম্রভদ্র শিক্ষিকার এমন উশৃঙ্খলা ছেলে মেয়ে। তিনি চশমা ঠিক করতে করতে বললেন, এত অসভ্য এরা? পদ্মজা শীতল চোখে নুহাস ও আলিয়ার দিকে তাকালো। তারা নতজানু হয়ে আছে। পদ্মজা বলল, সবাই ভেতরে যাও। পদ্মজার কণ্ঠে রাগের আঁচ। তা টের পেয়ে আলিয়ার চোখে জল জমে। প্রায় প্রতিদিন নুহাস আর তার ঝগড়া হয়। ঝগড়ার জন্য শাস্তি পায়, তবুও ভুলে ভুলে আবার ঝগড়া করে ফেলে। তারা চুপচাপ ঘরের ভিতর চলে গেল। পদ্মজা মৃদু হেসে মাহবুব মাস্টারকে বলল, ওরা একটু খ্যাপা ধরনের। ভাই বোন একসাথে থাকলে যা হয়। শয়তানদের মেরুদণ্ড সোজা করতে করতে চুল পেকেছে আমার। এদেরও কয়দিনে সোজা করে ফেলবো। আগামীকাল থেকে আর দুষ্টামি করবে না। আপনি একটু ভালো করে পড়াবেন। আমার 3টা ছেলে মেয়ে অঙ্কে কাঁচা। আপনি আমাকে বলেছেন এদের যথেষ্ট। অঙ্ক ওদের প্রিয় সাবজেক্ট না বানাতে পারলে আমি মাহবুব মাস্টার না। পদ্মজা জোরপূর্বক হাসলো। মাহবুব মাস্টার একটু বেশি কথা বললেন। যাওয়ার পূর্বে মাহবুব মাস্টার বলে গেলেন, আগামীকাল থেকে প্রতিদিন সকাল 7টায় অঙ্ক পড়াতে আসবেন। পরন্ত বিকেল আলিয়া ছবি আসছে। সে খুব ভালো ছবি আঁকে। বর্ণনা শুনে হুবহু ছবি আঁকতে পারে। গায়ের রং শ্যামলা। তার নাম আমিরের নামের সাথে মিল রেখে আলিয়া রাখা হয়েছে। পদ্মজা 5 বছর জেলে ছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পর তার নিঃস্ব জীবনের রূপার ছেলে নুহাসের আগমন হয়। রুম্পা নুহাসকে জন্ম দিয়েই মারা যায়। 4-5 বছর লতিফা আর বাসন্তী নুহাসকে দেখেছেন। তারপর পদ্মজা দায়িত্ব নিল। নুহাস আর লতিফাকে নিয়ে চলে আসে চা বাগানের শেষ সিলেটে। তার নামে যত সম্পত্তি আমির লিখে দিয়েছিল সেসব পদ্মজা সরকারের দায়িত্বে দিয়েছেন এবং অন্দরমহল ও অলন্দপুরের জমিজমা বিক্রি করে সেই অর্থ দিয়ে এতিমখানায়, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন। গরিবদের খাবার, জামা কাপড় দান করেছেন। একটি পয়সাও নিজের জন্য রাখেনি। খালি হাতে সিলেটে এসেছেন। সিলেটে পদ্মজার রেনু নামে এক বান্ধবী ছিল। তারা একসাথে ঢাকা পড়েছে। রেনুর সহযোগিতায় পদ্মজা একটা বেসরকারি স্কুলের শিক্ষক হয়। তার মাস 3 পার হতেই পদ্মজা অনুভব করলো তার বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ছে। তাই নুহাসকে নিয়ে ঢাকা ঘুরতে যায়। কথায় কথায় পদ্মজা তুষারকে জানালো সে একটা মেয়ে বাচ্চা দত্তক নিতে চায়। তুষার একথা শুনে বলল, পদ্মজা চাইলে তাদের এলাকায় এতিমখানা থেকে বাচ্চা নিতে পারে। তুষারের ভালো পরিচিতি আছে। প্রতি মাসে সে তার বেতনের 1/5 এতিমখানায় দেয়। পদ্মজা কথাটি শুনে খুব খুশি হলো। তুষারের সাহায্যে এতিমখানা থেকে 2.5 বছরের এক শ্যামবর্ণের মেয়েকে দত্তক নিয়ে নিজের মেয়ে মনে করে বুকে জড়িয়ে নেয়। নাম দেয় খাদিজাতুল আলিয়া। যেদিন আলিয়াকে নিয়ে বাসায় আসে সেদিন রাতে টের পেল আলিয়ার শ্বাসকষ্টের সমস্যা আছে। পদ্মজা এরপর দিন সকালে আবার এতিমখানায় গেল আলিয়ার শ্বাসকষ্ট নিয়ে কথা বলতে। যারা চিকিৎসা করেছে নাকি, ঔষধের নামগুলো কি, সব জেনে যখন সে এতিমখানা থেকে বের হতে উদ্যত হলো তখন তার পিঠের উপর একটা নুড়ি পাথর এসে পড়ে। পদ্মজার পিছনে ফিরে নুহাসের বয়সে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটির থুতনি গর্তটি তার পায়ের তলার মাটি কাঁপিয়ে তোলে। হুবহু আমিরের কাটা দাগটির মতো। এক মুহূর্তের জন্য মনে হয় তার আর আমিরের সন্তান দাঁড়িয়ে আছে। পদ্মজার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।
মেয়েটি দৌড়ে পালায়। পদ্মজা মেয়েটিকে খুঁজে বের করে, তারপর এতিমখানার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে অনুরোধ করলো এই মেয়েটিকেও সে দত্তক নিতে চায়। পদ্মজা দুর্বলতা টের পেয়ে লোকটি বিরাট অঙ্কের টাকা চেয়ে বসে। পদ্মজা বাধ্য হয়ে আশা ছেড়ে দেয়। তবে সে কয়টা দিন ঢাকা ছিল, নিজের অজান্তেই বরখা পরে বারবার এতিমখানার সামনে গিয়ে ঘুরঘুর করেছে। তারপর ফিরে আসে সিলেটে। মাস তিনেক অনেক চেষ্টার পরেও বাচ্চা মেয়েটির মুখ বলতে পারল না। তার বুকের ভিতর ছোট্ট মেয়েটি যেন আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। পদ্মজা আবার ঢাকা গেল। নিজ থেকে তুষারকে বলল মেয়েটিকে আনার ব্যবস্থা করে দিতে। তুষার ও প্রেমা দুজনই পদ্মজার অস্থিরতা গভীরভাবে টের পেল। তুষার দ্রুত সম্ভব মেয়েটিকে নিয়ে আসে। মেয়েটিকে হাতের কাছে পেয়ে পদ্মজা কেঁদে দেয়, খুশিতে শক্ত করে জড়িয়ে ধরে। নুড়ি পাথরের জন্য মেয়েটিকে পাওয়া বলে তার নাম দিল আমিরাতুল নিশা নুড়ি। এই হলো পদ্মজার 3 সন্তানের মা হওয়ার গল্প। সিলেটে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সব সমস্যা পেরিয়ে আছে এক বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক। বিশাল চা বাগানের মধ্যস্থলে এক কোয়ার্টারের তারা থাকে। তাদের বাড়িটি একতলা। পদ্মজা রাতে রান্না করছে। আলিয়া ছবি আঁকার ফাঁকে ফাঁকে পদ্মজাকে দেখছে। নুহাস ভয়ে তাকাচ্ছে না। পদ্মজা যখন রেগে যায় কথা বলা বন্ধ করে দেয়, আর পদ্মজার দূরত্বের রেখা টেনে দিতে তার 3 ছেলে মেয়েদের মুখের হাসি মিলিয়ে যায়। নুড়ি আর চোখে পদ্মজাকে দেখে আলিয়াকে ফিসফিসিয়ে বলল, মা কষ্ট পেয়েছে। আলিয়ার চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি মাকে কষ্ট দিতে চাইনি। নুহাস ব্যথিত স্তরে তাল মিলালো, আমিও চাইনি। আলিয়া চিৎকার করে উঠল, তোমার জন্য হয়েছে ভাইয়া, তুমি আমাকে রাগিয়েছ। নুড়ি ঠোঁটে 1 আঙুল রেখে ইশারা করে চুপ হতে। আলিয়া দ্রুত এক হাতে নিজের মুখ চেপে ধরে। সে ভুলে ভুলে আবার চিৎকার করে উঠেছে। নুহাস ঠোঁট টিপে হাসলো। আলিয়া ভুল করলে তার ভালো লাগে। নুড়ি রান্নাঘরে গিয়ে পদ্মজাকে বলল, মা আমি সাহায্য করব? পদ্মজা বলল, না মা, আমি আর তোমার লতু খালামণি আছি। বই পড়তে বলেছিলাম, পড়া হয়েছে? নুড়ি জিভ কামড়ে বলল, আল্লাহ ভুলে গেছি মা। কতদিন বলেছি ছুটির দিন পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়তে? ভুলে গেলে চলবে? আমাদের ভালো অভ্যাস গড়ে তোলা উচিত। নুড়ি মিঙিয়ে যাওয়া গলায় বলল, আর ভুল হবে না। পদ্মজা নুড়ির দিকে তাকালো। সবেমাত্র বয়সন্ধিকালে পা দিয়েছে মেয়েটা। তার ফর্সা সাধারণ মুখশ্রী থুতনিতে থাকা কাঁচ কাটা দাগটির জন্য অসাধারণ হয়ে উঠেছে। মাথায় চুল কোঁকড়ানো, হাত পা চিকন চিকন। নুড়ি পদ্মজাকে এভাবেই তাকাতে দেখে বিব্রত বোধ করলো। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে বলল, বাঁদর দুটোকে গিয়ে বল যদি আমার হাতে মার না খেতে চাই, অজু করে জায়নামাজে যেতে। এক্ষুনি মাগরিবের আজান পড়বে। নুড়ি মাথা নাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। পদ্মজা চোখ ছোট করে বলল, কি হলো মা, আমি নামাজ আজে করতে পারবো না? পদ্মজা রেগে কিছু বলতে যাচ্ছিল, তখনই বুঝতে পারল নুড়ি কেন নামাজ আদায় করতে পারবে না। সে আমাদের স্বরে বলল, ও তাহলে আপনি এজন্যই আজ এত চুপচাপ? নুড়ি দাঁত বের করে হাসলো। নুহাস আলিয়ার চেয়েও নুড়ি বেশি দুষ্টু। রাগ যে খুব বেশি, তবে পদ্মজার সামনে ভেজা বিড়াল। সে আর যাই করুক পদ্মজাকে কখনো কষ্ট দিতে চায় না, নিজের অজান্তেও না। রাতের খাবার পরিবেশন করার সময় লতিফা বলল, প্রান্ত কোনোদিন আইব কইছে? আগামী মাসে আসবে ভাবছি। এইবার গ্রামে গিয়ে প্রান্তর বিয়ে দেব। জমি জমা নিয়েই সারাক্ষণ পড়ে থাকে। ধরে বেঁধে বিয়ে দিতে হবে। ও কোনো এলাকার আনবা। পদ্মজা হাসলো, বলল, প্রান্ত যা চায়। ধপাস করে কিছু একটা পরে নুহাস আর আলিয়া আবার দুষ্টুমি শুরু করেছে। লতিফা বিরক্তি নিয়ে বলল, ওরা দিন দিন খালি শয়তানি হয়েছে। শয়তান বলতে মানা করেছি। আল্লাহ রহমতে আমার ছেলেমেয়েরা আমার গর্ব হবে, আমি টের পাই। পদ্মজা এই 3 বাঁদর ছেলেমেয়েদের মুখে অলৌকিক কি দেখেছে লতিফার জানা নেই। শুধু এটুকু জানে এরা 3 জন যেখানে যায় সে জায়গায় তাণ্ডব শুরু হয়ে যায়। লতিফা জোর গলায় বলল, দেহ পদ্মজা, আমি কিন্তু হুদাই কইতেছি না, দিন দিন আরো বিগড়ে যাইব। পদ্মজা লতিফার কথা পাত্তা দিল না। সে খাবার পরিবেশন শেষে ঘরে চলে যায়। একদিন নুহাস ও আলিয়াকে রাগ দেখে চলতে হবে। নুহাস খাবার খেতে এসে বলল, লুতু খালামণি, মা খাবে না? লতিফা বলল, না খাইব না। তোমরা দুইটাই যেমনে মাস্টারের সামনে পদ্মর মুখ কালা করেছো, পদ্ম খাইব কেমনে? সে গুসা করছে। আলিয়া পদ্মজার ঘরের দরজার দিকে তাকিয়ে বলল, তাহলে আমরাও খাবো না। নুড়ি বলল, তাহলে
আরও বেশি রাগ করবে, আরও বেশি কষ্ট পাবে। মনে ব্যথা নিয়ে মুখ গুমট করে তারা দুজন খেলো। খাওয়া দাওয়া শেষ করে তিনজন ঘরে গিয়ে শুয়ে পড়ে। পদ্মজা প্রতিদিন ঘুমাবার পূর্বে তাদের গল্প বলে। গত 1 মাস ধরে পদ্মজা একটা গল্প বলছে। গল্পটা এক দুষ্টু রাজা ও এক মিষ্টি রানীর। ভালোবাসার সত্ত্বেও রানী রাজাকে খুন করে। তারপর রানীর কারাদণ্ড হয়। কারাদণ্ড হওয়ার পর কখন মুক্তি পেল, পরে জীবনটা কিভাবে কাটলো বলল না পদ্মজা। সেটা জানার জন্য 3টি ছেলে মেয়ের উদ্গ্রীব হয়ে আছে। পদ্মজা বলেছিল আজ বলবে, কিন্তু বলার সুযোগই পেল না। নুহাস ও আলিয়া রাগিয়ে দিল। নুরি দরজা লাগিয়ে নুহাস ও আলিয়াকে ডাকলো। একত্রে বসার পর নুরি বলল, আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই কিছু বলার দরকার নেই। কাল সকালে তোরা দুজন মার পায়ের ধরে ফেলবি। নুরি কথা শেষ করে হাততালি দিল, যেন সব সমস্যা শেষ। নুহাস ভ্রু কুঁচকে বলল, মা পা ধরে ক্ষমা চাওয়া পছন্দ করে না। নুরির হাসি মিলিয়ে গেল। আলিয়া বলল, পেয়েছি, আশরা সব বই পড়ে শেষ করে ফেলবো, মা খুশি হবে। পেয়েছি, আমরা সব বই পড়ে শেষ করে ফেলবো, মা খুশি হবে। বছর পার হয়ে যাবে, মা 1 বছরে রেগে থাকবে, বলল নুরি। তারা ঘণ্টাখানেকের আলোচনা করলো। কোনো পরিকল্পনাই চূড়ান্ত হলো না। একজনের পছন্দ হয় না তো অন্যজনের হয় না। হুট করে তারা পদ্মজার গলার স্বর শুনতে পেল। পদ্মজা লতিফাকে বলছে, ঋতুবাবু, বাড়ির বড় বিড়ালদের বলে দাও তাদের ফিসফিসানি শোনা যাচ্ছে। নুহাস, নুরি ও আলিয়া দ্রুত লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। পদ্মজা মাঝরাতে নিজ ঘরে থেকে বের হয়। লতিফা জেগেছিল, তাহাজ্জুদ নামাজ আদায় করছে। পদ্মজার সংস্পর্শে এসে তার মুখের আঞ্চলিক ভাষা ছাড়া সব পাল্টে গিয়েছে। রিনুকে বিয়ে দিয়েই সে পদ্মজার সঙ্গী হয়েছে। লতিফা জায়নামাজ ছেড়ে উঠতেই পদ্মজা বলল, আমি বের হচ্ছি, আমাকে না পেয়ে ওরা যেন বের না হয়। আশেপাশের অবস্থা ভালো না। পাশের এলাকার পরপর 2টো লাশ পাওয়া গিয়েছে। এখানে আবার কোনো চক্রান্ত চলছে কে জানে। দরজা বন্ধ করে রাখো। তুমিও যাইও না পদ্ম। পদ্মজা শুনল না। প্রথমে ছেলে মেয়েদের ঘরে গেল। নুরি ও আলিয়া এক বিছানায় ঘুমাচ্ছে আর নুহাস পাশের বিছানায়। পদ্মজা ঘুমন্ত 3 ছেলে মেয়ের কপালে চুমু দিয়ে আলতো করে মুখ ছুঁয়ে দিল। এই 3টি ফুটফুটে ছেলে মেয়েকে সে ভীষণ ভালোবাসে। তাদের জন্য পদ্মজা নিজের জীবন কোরবানি দিতেও প্রস্তুত। জীবনে যতটুকু আনন্দ আছে তার পুরোটাই অবদান নুরি, নুহাস আর আলিয়ার। পদ্মজারা অনেকক্ষণ বসে রইল, তারপর ঘর ছেড়ে বেরিয়ে আসলো। কোয়ার্টার ছেড়ে বের হতেই নিঃসঙ্গতার কামড়ে ধরে ফেলে। আমিরের প্রতিটি মৃত্যুবার্ষিকী রাত সে খোলা আকাশের নিচে কাটায়। চোখ বন্ধ করে অনুভব করে ফেলে আশার স্মৃতিগুলো। এই সময়টুকু একান্ত তার আর আমিরের। ঘণ্টাখানেক হেঁটে এসে এক পাহাড়ের চূড়ায় দাঁড়ালো পদ্মজা। এই পাহাড়টি এখানকার সবচেয়ে উঁচু পাহাড়। একটা মই হলেই যেন আকাশ ছোঁয়া যাবে। আকাশের গায়ে লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছে। এর মাঝে কোনো তারাগুলো পদ্মজার প্রিয়জন। পদ্মজা 1 হাত আকাশের দিকে বাড়িয়ে ভেজা কণ্ঠে উচ্চারণ করলো, আমার প্রিয়জনেরা। তার এই 2টি শব্দ প্রকাশ পায় ভেতরের সব দুঃখ, যন্ত্রণা, অভাববোধ। মা বাবা, বোন, স্বামী, শাশুড়ি সবাই আকাশটাকে থাকে, শুধু সে জমিনে রয়ে গিয়েছে। পদ্মজা চোখ বুঝলো। সাই সাই করে বাতাস বইছে, বাতাসের শব্দ শোনা যাচ্ছে। ঠান্ডায় শরীরে কাঁটা দিচ্ছে। চোখের পাতায় দৃশ্যমান হয় হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি, রুক্ষমূর্তি পূর্ণার আহ্লাদ হাসি, আমিরের ছোঁয়ার বাহানা, বুকে নিয়ে কান্না থামানো। কত সুন্দর অতীত, কতটা সুন্দর। পদ্মজা চোখ খুলল। তার ঘোলা 2টি চোখ জলে ভরে উঠেছে। সে শিশির ভেজা ঘাসের উপর বসলো। দিনটা কেটে যায়, রাতটা তার কাটে না। রামির শয়নসনে রাজত্ব করে। পদ্মজা অসহায় চোখ 2টি মেলে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে যদি তার স্বামীর মুখটা ভেসে উঠত, কেমন আছে সে? পদ্মজার 2 চোখ বেয়ে জলের ধারা নামে। নীরবে কাঁদতে থাকে। কি ভীষণ অসহায় দেখাচ্ছে তাকে। দিনের আলোয় দেখা কঠিন ব্যক্তি সম্পন্ন রাগী পদ্মজা রাতের বেলায় এমন অসহায় হয়ে কেঁদে কেউ বিশ্বাস করবে না, করবেই না। পদ্মজা হাঁটুতে মুখ গুজে স্মৃতি হাড়কে বেঁচাচ্ছে। হঠাৎ সে কারোর উপস্থিতি টের পেল। তার দিকে কেউ হেঁটে আসছে। গত 2 সপ্তাহে 2টো খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে পাশের এলাকাটি খুব কাছে। লাশের ছবি দেখে বোঝা গেছে কেউ বা কারা দেশে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। সেই সাথে লাশের শরীরের ক্ষতস্থান দেখে মনে হয়েছে হত্যাকারী বা হত্যাকারীরা শয়তানের উপাসনা করে। পদ্মজার মস্তিষ্ক সক্রিয় হয়। সে তার কোমরের খাঁজে থাকা খাপ থেকে ছুরি বের করলো। তারপর দ্রুত ঘুরে দাঁড়ালো।
দেখলো নুরি দাঁড়িয়ে আছে, তার পরনে কালো বোরখা। নুরিকে দেখে পদ্মজা অবাক হয়। সেকেন্ড কয়েকের মধ্যে অবাকের ছাপটা মুখ থেকে সরেও গেল। নুরি প্রায় সময় তাকে অনুসরণ করে। সে পদ্মজাকে একা ছাড়তে নারাজ। পদ্মজা ঘাসের উপর বসতে বসতে বলল, পিছু নিতে না করেছিলাম। নুরি কিছু বলল না। পদ্মজাও চুপ রইল। নুরি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। নুহাস ও আলিয়া দূরে দাঁড়িয়ে আছে। তাদের চেয়েও দূরে দাঁড়িয়ে আছে লতিফা। লতিফা নুরিদের আটকানোর চেষ্টা করেছে, কিন্তু বাঁদরের সে আটকাতে পারল না। পারে তো তারা লতিফার হাত পা বেঁধে ফেলতে। নুরি সাবধানে ডাকলো, মা। পদ্মজা দূরে চোখ রেখে নির্বিকার কণ্ঠে বলল, বল, বাবার জন্য কাঁদছিলে? পদ্মজা নিরুত্তর। নুরি সময় নিয়ে দ্বিধা ভরে জিজ্ঞাসা করলো, দুষ্টু রাজাটা বাবা আর মিষ্টি রানীটা তুমি, তাই না আম্মা? পদ্মজা চমকে তাকালো, অপলকভাবে তাকিয়ে রইল। নুরি কি করে জানলো তাদেরকে? বলা গল্পটা তাদের মায়ের গল্প। নুরিকে দেখলে মনে হয় না সে যে পদ্মজা ও আমিরের হাওলদারের নিজের মেয়ে নয়। নুরির চোখের দৃষ্টি ঈগলের মতো, যেমন চঞ্চল তেমন সাহস। সে ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারে না। আশেপাশে যা কিছুই ঘটুক সর্বপ্রথম তার চোখে ধরা পড়ে। পদ্মজা নুরির প্রশ্ন এড়িয়ে চুপচাপ বসে রইল। নুরি সংকোচ নিয়ে বলল, মা, তুমি সোয়েটার পরনি, ঠান্ডা লাগবে। পদ্মজা খাপে ছুরি রেখে বলল, নুহাস আর আলিয়াও এসেছে। নুরি মাথা ঝাঁকালো। পদ্মজা নুরিকে নিয়ে নিচে নেমে আসে। নুহাস ও আলিয়ার সামনে এসে তিনজনের উদ্দেশ্যে বলল, সাহসী সঠিক সময়ে হতে বলেছি। এই রাতের বেলা ঝুঁকি নিয়ে মায়ের পিছু নিতে নয়। লতিফা এগিয়ে এসে বলল, তোমারে লইয়া হেরা চিন্তায় আছিল। খুনসুটি হইল গত সপ্তাহ এক লাইগা। পদ্মজা ভ্রু উঁচিয়ে বলল, তাহলে ওরা আমাকে বিপদের হাত থেকে বাঁচাতে এসেছে? নুরি, নুহাস ও আলিয়া ভয়ে একজন আরেকজনকে চাওয়াচাই করলো। পদ্মজা হেসে তিনজনকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, আমার সাহসী বাচ্চারা, কিন্তু এত রাতে আসা একদম ঠিক হয়নি। হ্যাঁ, আমারও ঠিক হয়নি। আমরা কেউই আর ভুলবো না। না, ঠিক আছে? তিনজন একসময় বলল, ঠিক আছে মা। পদ্মজা আর ছেলে মেয়েদের নিয়ে পাহাড় ছেড়ে সমতলে নামে। পথে আলিয়া বলল, মা, একটা কথা বলবো। পদ্মজা আদুরে স্বরে বলল, বলো বাবা। মজনু স্যার রূপকথা দিদিকে কিছু বলেছে মনে হয়। পদ্মজার কপালে চিন্তার ভাঁজ পড়ে। মজনু তার স্কুলেরই একজন শিক্ষক, নবম দশম শ্রেণীর ছাত্রীদের বাংলা পড়ায়। তার নামে অনেক অভিযোগ আছে। ছাত্রীদের হারাস করে, শরীরে বিভিন্ন অজুহাতে হাত দেয়। বিয়ে করেছে দুটি। অনেক মেয়ে মজনুর জন্য স্কুলে আসা ছেড়ে দিয়েছে। তারা কিছু বলতে পারে না, সইতেও পারে না। মাস 6 আগে স্কুলের এক মেয়ে দাবি করেছে সে গর্ভবতী। মজনু তাকে ভয় দেখিয়ে অনেকবার শারীরিক স্পর্শ করেছে। মজনু অস্বীকার করে। উল্টে সমাজে মেয়েটির বদনাম হয়, তাকে আর স্কুলে দেখা যায়নি। পদ্মজা সত্যতা নিশ্চিত করার জন্য মেয়েটিকে খুঁজেছিল, কিন্তু পেল না। তার পরিবারকেও পেল না। মজনু পদ্মজার সাথে ঘেঁষার চেষ্টা করেছে অনেকবার। চরিত্রহীন লম্পট পুরুষ সে। পদ্মজা কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠিয়েছিল, লাভ হয়নি। মজনু সিলেটের এমপি সুহিন আলমের শালা, এজন্যই পদ্মজার অভিযোগ গ্রহণযোগ্য হয়নি। এমনকি সেই মেয়েটির পরিবার নাকি মামলা করেছিল। সেই মামলাও ধামাচাপা পড়ে যায় সুহানির আলমের ক্ষমতার কাছে। তাই মজনুর নাম উঠতেই পদ্মজা বিচলিত হয়ে ওঠে। বলল, কেন এমন মনে হলো? নুরি মাথা নিচু করে বলল, রূপকথা দিদিকে ডেকেছিল মনে হয়। অনেকক্ষণ পর দিদি দ্বিতীয় ভবন থেকে বের হয়। তখন দিদি কাঁদছিল। দিদির চুল ঢোকার সময় খোঁপা ছিল, বের হওয়ার সময় এলোমেলো ছিল। আলিয়া বলল, আমি আর নুরি আপা রূপকথা দিদিকে টিফিন টাইমে জাম গাছের পিছনে দাঁড়িয়ে কাঁদতে দেখেছিলাম মা। পদ্মজা তাদের মেয়েদের অসুস্থ করলো, বলল সব ঠিক হয়ে যাবে। সারা রাত পদ্মজা এ নিয়ে ভেবেছে। মজনুকে আর সহ্য করা যায় না। মেয়েগুলোর জীবনের সুন্দর মুহূর্তগুলোকে দূষিত করে ফেলছে। আবর্জনা বেশি দিন রাখা ঠিক হচ্ছে না। চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পরদিনই স্কুলে গিয়ে পদ্মজা রূপকথাকে ডেকে পাঠালো। রূপকথা হিন্দু ধর্মাবলম্বী, খুব সুন্দর মেয়ে। রূপকথার ধর্মের ভাষার বলা যায় সে দেবীর মতো সুন্দর। নবম শ্রেণীতে পড়ে। রূপকথা পদ্মজার সামনে এসে কাছুমাছু হয়ে দাঁড়ালো। পদ্মজা রূপকথাকে পরোক্ষ করে বলল, তোমাকে ভীষণ হতাগ্রস্ত আর ভীতগ্রস্ত দেখাচ্ছে। আমাকে তোমার সমস্যা খুলে বলতে পারো? রূপকথা পদ্মজার কথায় অপ্রতিত্ব হয়ে উঠল। পদ্মজার চেয়ার ছেড়ে রূপকথার পাশে এসে দাঁড়ায়। রূপকথার মাথায় হাত রেখে বলল, মনের মাঝে চেপে রেখো না, কষ্ট লুকিয়ে রাখতে নেই, হাতের মুঠো এনে চেপে ধরে ধ্বংস করে দিতে হয়। রূপকথা
পদ্মজার সংস্পর্শে আজ প্রথম এসেছে। পদ্মজাকে প্রতিটি ছাত্রছাত্রী সম্মান করে, ভালোবাসে। তার ব্যবহার এবং সৌন্দর্য দুটোই সবাইকে অনুভূত করে ফেলে। অনেকে বলে পদ্মজার শরীরে নাকি মা বা গন্ধ খুঁজে পায়, রূপকথাও পাচ্ছে। সে কেঁদে ফেললো। পদ্মজার রূপকথার মুখটা উঁচু করে ধরলো। বড় বড় আঁখি তার, লাল টুকটুকে গাল, জোড়া ভুরু। এমন সুন্দর মেয়ে কাঁদতে পারে? পদ্মজা বলল, মজনু স্যার কি বলেছে তোমাকে? আমাকে বলো। রূপকথা অনেক কষ্ট কান্না আটকে বলল, আমার মা বাবা নেই, জ্যাঠা জ্যাঠির কাছে থাকি। ঠাম্মার কথায় জ্যাঠা আমাকে পড়াচ্ছে। দিঘিপাড়ার সতেন্দ্রবাবু আমাকে বিয়ে করতে চেয়েছেন। জ্যাঠা বলেছে পরীক্ষা যদি ফেল করি আমাকে বিয়ে দিয়ে দেবে। পদ্মজার জানতে চাইল, সতেন্দ্রবাবু মানে দিঘিপাড়ার মোড়ের মধু ব্যবসায়ী? উনি তো তোমার দাদার বয়সী। আর যেহেতু তোমার জ্যাঠা বলেছেন ফেলই করবে বিয়ে দিয়ে দিতে, তাহলে পাস করার চেষ্টা করো। রূপকথায় কান্না বাড়ল। পদ্মজা বুঝতে পারলো এখানে আরো ঘটনা আছে। সে কোমল কণ্ঠে বলল, লক্ষ্মী মেয়ে, সবটা বলো আমাকে। রূপকথা বলল, মজনু স্যার বলছেন ওনার সাথে প্রেম না করলে আমাকে ফেল করিয়ে দিবেন। ওনার সাথে যেন প্রেম করি। আমি ভয় পেয়ে যাই। আমি জানি না প্রেম কিভাবে করে। উনি যখন আমাকে ডাকেন আমি যাই। আমাকে অনেক কষ্ট দেয়, শরীরে হাত দেয়। আমার ভালো লাগে না, রাতে ঘুমাতে পারি না। ঠাম্মাকে বলছি, ঠাম্মা বলছে স্যার যা বলে শুনতে, তাহলে বেশি মার্ক পাবে। স্যার গত পরশু আমাকে বলেছে আমি আজ যেন স্যারের সাথে ঘুরতে যাই। রূপকথা কাঁপছে, হেঁচকি তুলে কাঁদছে। অনাথ মেয়েটা মা বাবা আদর ছাড়া বড় হয়েছে। আপন দাদার সমস্যা শুনে বলেছেন স্যার যা বলে শুনতে, এতে নাকি বেশি মার্ক পাবে। কেমন মানসিকতা! আজ ঘুরতে গিয়ে জানোয়ারটা মেয়েটার কত বড় ক্ষতি করে ফেলবে কে জানে। বুঝলু সেই অভাগী মেয়েটিকেও কি এভাবে ভয় দেখিয়ে কাছে টেনেছিল। পদ্মজা রূপকথাকে বুকের সাথে চেপে ধরে। পদ্মজার গায়ের মিষ্টি ঘ্রাণে রূপকথা ডুবে যায়। মনে হচ্ছে সে তার মায়েরকে জড়িয়ে ধরে আছে। তার কান্নার বেগ বাড়ে। পদ্মজা রূপকথার মাথায় হাত বুলিয়ে বলল, এ ব্যাপারে আর কাউকে কিছু বলবে না, আজ বাড়ি চলে যাও। স্কুল ছুটির পর পদ্মজা মজনুর পিছু নেয়। মজনু তার বাসায় না গিয়ে সিলেট রোহনার উদ্দিন মাজারের পাশে এলাকায় গেল। পদ্মজাও সেখানে গেল। মজনু তার বারবার হাতের ঘড়ি দেখছে, বোঝা যাচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে। পদ্মজা একটা সাদা বিল্ডিং এর পিছনে দাঁড়িয়ে থাকে। প্রায় 40 মিনিট পর তাদের স্কুলের জামা পরা একটা মেয়ে মজনুর সাথে দেখা করতে আসে। পদ্মজা ঘৃণায় কপাল কুঞ্চিত করলো। মজনুর পড়ানোর জন্য নয়, সুযোগ ব্যবহার করে মেয়েদের ভোগ করার জন্য শিক্ষক হয়েছে। শিক্ষক কখনো লম্পট হয় না, লম্পটরা শিক্ষকের মুখোশ পড়ে। পদ্মজার পরপর 3 দিন সাবধানে মজনুকে অনুসরণ করে নিশ্চিত হয়েছে মজনু রাতের ঘুমাবার পূর্বে বাইরের টং দোকানে চা খেতে চায়। তারপর সিগারেট ফুঁকতে ফুঁকতে বাড়ি ফেরে। রাস্তায় দুই পাশে ঝোপ জঙ্গল। এটা মজনুর প্রিয় অভ্যাস হতে পারে। রূপকথা 3 দিন পদ্মজার কথা স্কুলে আসেনি। 4র্থ দিন শেষে রাত 8টায় পদ্মজার একখানা বড় লাগেজে একটি বড় ধানের বস্তা ও রামদা খুলে নিল। নিজের কানের দুল, শরীরে এমন কিছু রাখলো না যা প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে। কাঁধের ব্যাগে নিল বোরখা ও রুমাল। তারপর নতুন শাল দিয়ে মাথা ঢেকে বেরিয়ে পড়ল। রাত ঠিক 10টা বাজে তখন। চারিদিকে শুনশান নীরবতা। ঠান্ডা বাতাস বইছে, মাঝে মধ্যে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। মজনু সিগারেট ফুঁকতে ফুঁকতে গুনগুন করে গান গেয়ে বাড়ির দিকে যাচ্ছে। হাঁটছে হেলে দুলে। আশেপাশে গাছপালা বেশি। রাস্তায় দুই ধারের ঝোপ জঙ্গল গাঢ় অন্ধকারে ঢাকা। দূরে ল্যাম্পপোস্টের আলো নিভু নিভু হয়ে জ্বলছে। এদিকটায় মানুষজন তেমন আসে না। পদ্মজা রামদানি একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তার লাগেজ ও কাঁধ ব্যাগটি কিছুটা দূরে রাখা। সে তীক্ষ্ণ চোখ দুটি মেলে অপেক্ষা করছে মজনুর জন্য। চোখ দুটি যেন জ্বলজ্বল করছে। তার নিঃশ্বাসেও যেন ছন্দ রয়েছে, শরীর ঠান্ডা করা ছন্দ। আর সেই ছন্দে আছে প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। মজনুর দেখা মিলতেই পদ্মজা চাপা স্বরে ডাকলো, স্যার স্যার। যেন অশরীরই ডাকছে। মজনুর একটু ভয় করলেও উৎসুক হয়ে ডানে তাকালো। জঙ্গল থেকে ডেকে আসছে। কে আসছে? কে ডাকছে? মজনু উঁচু স্বরে প্রশ্ন করলো, কে? আমি স্যার। কণ্ঠস্বরটা চেনা মনে হচ্ছে, তবে কেমন যেন ভুতুড়ে এবং ভারী। মজনু হাতে সিগারেট ফেলে 2 পা এগিয়ে গেল। বলল, আমিটাকে? আমি পদ্মজা। এই পর্যন্তই ছিল আমি পদ্মজা সমাপ্ত। লেখিকা এখানে ছোট নোট দিয়েছেন। এতদিন যারা সাথে ছিলেন পুরো গল্পটা নিয়ে অনুভূতি বলে যাবেন। উপন্যাসের ভিতর অনেক কুসংস্কার রয়েছে।
পুরনো সময়কালের গ্রামের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে কুসংস্কার আনা প্রয়োজন ছিল। দয়া করে কেউ বিব্রত হবেন না। আল্লাহ হাফিজ।